আকাশ কালো চাদরে গা ঢাকা দিয়ে মেঘের সাথে গর্জন করছে, সেই সাথে বড় ফোঁটায় বৃষ্টি হচ্ছে। কালো মেঘে আড়াল হয়ে গেছে তেজালো সূর্য, দিনের আলোটা ধারণ করেছে সন্ধ্যার মতো কালো। পূর্ব বিছানা থেকে উঠতে পারছে না, পা নাড়াতে গেলে প্রচন্ড ব্যথা হয় ওর। আজ পূর্ণতার জন্য ইচ্ছে করে ব্যথা কামড়ে পা নাড়াতে বাধ্য হয়েছে পূর্ব। সেই থেকে শুরু হয়েছে বীভৎস ব্যথা, যা এখনো কমছে না। ঘড়িতে বাজে দুপুর 12টা। পূর্ণতা ভেবেই পায় না এই কয়টা দিন পূর্ব নিজেকে কিভাবে সামলেছে, কিভাবে এই ব্যান্ডেজে পা নিয়ে নিজের সকল কাজ করেছে। অবশ্য বেডের পাশে দুটো ক্র্যাচ দেখে এতটুকু অনুমান করেছে পূর্ব বগলে ক্র্যাচ চেপে নিজের প্রয়োজনীয় সেরেছে। পূর্ণতা ঘণ্টাখানিকের মধ্যে রান্না সেরে পূর্বের ড্রাইভারকে বলে বাসা থেকে লাগেজ আনিয়ে ফেলে। খোদেজা এ নিয়ে নানা প্রশ্ন করলেও পূর্বের অ্যাক্সিডেন্টের খবর শুনে আর একটা কথা তোলেনি। পূর্ব বিছানায় শুয়ে আছে, পায়ের নিচে নরম কুশন ও সাদা ব্ল্যাঙ্কেট বুক পর্যন্ত টেনে দেয়া হয়েছে। পূর্ণতা ওয়াশরুমে বালতি ভর্তি করে পূর্বের পাশে এসে বসে। গোসলের সময় হয়েছে। এ কদিন গোসলের জন্য মমিন এসে সাহায্য করলেও এখন এই কাজটা সম্পূর্ণ পূর্ণতা করতে চায়। চোখ বন্ধ করে থাকা পূর্বের কপালে হাত রাখে পূর্ণতা, নরম কণ্ঠে বলে ওঠে, ঘুমাচ্ছ? পূর্ব কণ্ঠ স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। স্বাভাবিক ভঙ্গিতে পূর্ণতার দিকে তাকিয়ে মাথাটা না সূচক নাড়ায়। পূর্ণতা কপাল থেকে হাত সরিয়ে পূর্বের বাহু চেপে বলে, উঠে গোসল করবে? পূর্ব প্রথমে আশ্চর্য হলেও পরে বাঁকা হাসি দিয়ে বলে, আজই কোথাকার লজ্জা দিন দিন নেমে যাচ্ছে। আমাকে গোসল করাবে তুমি? এত শক্তি তোমার? আচ্ছা, আমার হাতটাই ঠিক মতো ওঠাতে পারো কিনা দেখো তো। তুমি নিজেই গোসল সারবে বুঝলে। আমি দরজার বাইরে থাকবো। তোমার 85 কেজির বডি টানার শক্তি আমার নেই। ওঠো। বুঝলাম তো, তুমি আমার সামনে একদম পুচকে। একটু ধরো, আমি নিজেই উঠছি। আচ্ছা, গোসলটা না করলে হয় না? আমি গা মুছে দিই। আমি আমার তি- আমি আমার 30 বছরের জীবনে আচ্ছা আমি আমার 30 বছরের জীবনে গোসল ছাড়া থাকার বাজে অভ্যাস করিনি। আমাকে ধরে একটু ওয়াশরুমে নিয়ে যাও পূর্ণ, এটাই চলবে। খাওয়া গোসল শেষে ঘড়িতে এখন 2টা বাজে। পূর্বের করা আদেশে 4 দিনের অভ্যাস ত্যাগ করে শাড়ি পরেছে পূর্ণতা। শাড়িটা খয়েরি রঙের, আঁচলটা কালো। দিনটা এখনো অন্ধকারাচ্ছন্ন। বৃষ্টি একটু বিরতি নিতেই আবার ঝমঝমিয়ে এক নাগাড়ে মুষলধারে হচ্ছে। ফ্যানের বাতাসও কেমন শীতল ফ্যানের বাতাসটাও কেমন শীতের মতো হিম বসিয়ে দিচ্ছে। পূর্ণতা চুল ছেড়ে বিছানায় উঠে পূর্বের মাথার কাছে বসে। কাচের স্বচ্ছ জানালার বাইরে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ব। মুখের উপর আর গম্ভীরতার ছাপ নেই। 4 দিন আগে সেই রাগী মুখের বদলে এখন স্থান নিয়েছে এক রাশ মায়া। পূর্ণতা জানালার বাইরে দৃষ্টি ফেলে বুঝতে পারল প্রকৃতি যেন উন্মত্ত বাড়িধারায় সকল কিছু ভিজিয়ে দিচ্ছে, সেই সাথে সিক্ত করছে মনের উঠোন। পূর্ণতা আবার চোখ ফিরিয়ে পূর্বের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো বন্ধ করেছে পূর্ব। শান্ত মুখটা কেমন আদুরে দেখাচ্ছে। পূর্ণতা সাথে সাথে তার শীতল হাত দুটো দিয়ে পূর্বের মাথাটা কোলে তুলে নেয়। আকস্মিক কাজে পূর্ব চোখ মেলে তাকিয়ে দেখে পূর্ণতা ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিটা কেমন নেশালো, আকৃষ্ট, অদ্ভুত, প্রাণঘাতী। পূর্ব ভ্রু নাচিয়ে হাসি মুখে বলল, তাকিয়ে আছো কেন? কি দেখছো? পূর্ণতা সেই অদ্ভুত দৃষ্টিতে তাকানো অবস্থায় ঠান্ডা কণ্ঠে বলল, তোমাকে দেখছি, এই দেখার স্বাদ যে আমার কোনো কালেই মিটবে না সেটাই ভাবছি। পূর্ব ওর ছেলে মানুষের কথায় শব্দ করে হেসে দেয়। হাসির আওয়াজ শুনে পূর্ণতা সেই একই ভঙ্গিতে বিড়বিড় করে বলে, তুমি এভাবে হাসলে আমার ভেতরটা কেঁপে ওঠে, এটা তুমি বোঝো না? পূর্ব এবার হাসি থামিয়ে সজাগ চাহনিতে তাকায়। পূর্ণতা ঘাড় চেপে নিচে নুইয়ে নিজের দিকে ঝুঁকিয়ে বলল, তোমার আজ কি হয়েছে পূর্ণ? আসার পর থেকে একটার পর একটা নতুন রূপ দেখাচ্ছ। আমি অসুস্থ না হলে তোমাকে কোলে তুলে পুরো বাংলো এরিয়া ঘুরে বেড়াতাম। পাটা ঠিক হোক, দাঁড়াও। ঘাড়ে এখনো পূর্বের হাতের চাপ লাগছে। মাথাটা পূর্বের স্নিগ্ধ শান্ত চেহারার উপর আটকে আছে। দূরত্ব সামান্য হলেও অন্তঃস্থল হৃদয়ের সংযোগ যেন এক হয়ে আছে। পূর্ণতা খানিকটা সময় বাদে বলল, তুমি কি খুশি? পূর্ব প্রাণ উচ্ছ্বসিত হাসিতে বলল, বুঝো না তুমি?
আরশোনার বাদ রাখল না পূর্ণতা, দুহাতে জড়িয়ে ধরল পূর্বের মাথাটা। শক্ত করে চেপে রাখা অদম্য বাসনা পূর্বকে জড়িয়ে রেখেছে পূর্ণতা। অজস্র ওষ্ঠ স্পর্শ দিয়ে ভরিয়ে তুলল পূর্বের শান্ত নিষ্পাপ চেহারা। পূর্ণতার উদ্ভট আচরণে না হেসে পারল না পূর্ব, ব্যঙ্গ হাসিতেই বলল, প্রেগনেন্সিতে কেউ রোমান্টিক হয়ে যায়? আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা করলে তো সমস্যা হবে। কন্ট্রোল, কন্ট্রোল। এই, তোমার মুড সুইং হচ্ছে না কেন? তোমার সাথে কি পরিমাণ রাগারাগি করলাম সেই হিসেবে তো আমার গলায় ছুরি চালানো উচিত। পূর্ণতা নির্মল দৃষ্টিতে তাকালো, পূর্বের কপালে হাত রেখে বলল, আমি ভয়ে ছিলাম হয়তো তুমি এখনই এসবের জন্য প্রস্তুত হবে না। আমার এই কাজের জন্য তুমি খুব রাগ করবে, কিন্তু তুমি খুশিতে কাঁদবে আমি ভাবতেও পারিনি পূর্ব। শোনো পূর্ণ, আজ কয়েক ঘন্টার জন্য যদি আল্লাহ আমার পাটা ঠিক করে দিত তাহলে তুমি দেখতে আমি কতটা খুশি হয়েছি। আমার ভাগ্যটা এতটা খারাপ, তোমার জন্য কিচ্ছু করতে পারছি না, উল্টো তোমার উপর নির্ভর হয়ে আছি। বাজে কথা বলছো কেন? আমি কখনো বলেছি তুমি আমার জন্য বোঝা? পূর্ব মৃদু শ্বাস ছেড়ে পূর্ণতার পেটে হাত রাখল, অসহায় দৃষ্টি ছুঁড়ে বলল, আমি যদি নাও থাকি তখনও তোমার সঙ্গে থাকবে। আমার শেষ ইচ্ছা এটাই পূর্ণ। দোয়া করব আমার যত বাজে গুণ আছে সেগুলোর বিপরীত গুণ যেন ও পায়। তোমার আর আমার সব ভালো গুণ নিয়েও পৃথিবীর আলো দেখুক। ভাগ্য যদি আমাকে ওকে দেখার সুযোগ না দেয়, ও তোমার আঙ্গুল স্পর্শ করে বড় হোক পূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস আছে ও জীবনে সব কায়দা শিখে একদিন আমার চেয়েও অনেক বড় হয়ে দেখাবে। তুমি তো অবশ্যই হেল্প করবে, তাই না? পূর্ণতা স্তব্ধ হয়ে তাকিয়েছিল পূর্বের দিকে। পরিস্থিতি এমন ছিল যেন শ্বাস নেওয়া ভুলে গেছে পূর্ণতা। কেউ এর বুকের ভেতর বিষযুক্ত ছুরি দিয়ে জমের আঘাত দিচ্ছে। স্থির দৃষ্টিকোণে অজান্তেই পানি জমতে শুরু করেছে ওর। সহসা পৃথিবীর সকল চাকচিক্য এখন মেকি লাগছে পূর্ণতার কাছে। সে ঢোক গিলবে গিলবে করেও গিলতে পারছে না। পূর্ব ওর মুখভঙ্গি দেখে সবটা আঁচ করতে পেটের উপর থেকে হাত সরিয়ে সেখানে চুমু দেয়। পূর্ণতার দু হাত নিজের বলশালী হাতের মুঠোয় মিলিয়ে হাঁচকা টানে পূর্ণতার পিঠ জড়িয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে ধরে। পিঠের উপর ছেড়ে দেয়া ভেজা চুল সরিয়ে পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, ভয় পেও না, আমি তো জানি আমার পূর্ণ আমাকে ছাড়া থাকতে পারবে না। আমার জন্য পূর্ণতা নামের মেয়েটা সব করতে পারবে, সব। তার জীবনের সবচেয়ে দুর্বল দিকটা যে আমি সেটাও জানি। কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকবে না পূর্ণ। আমি যে পথে আছি সত্যি বলতে বাঁচি না বই সেই গ্যারেন্টি নেই। একবার যে রাজনীতিতে ঢুকে সে কখনো বের হতে পারে না। গাড়ির টায়ারটা পায়ের ওপর দিয়ে না উঠে যদি আমার শরীরের উপর দিয়ে উঠতো তখন তুমি কি করতে? আমি তো তখন জানতেও পারতাম না তুমি আমার সন্তান পেটে ধারণ করছো। আচ্ছা, আমি তো জানতেও পারতাম না তুমি আমার সন্তান পেটে ধারণ করেছো। দুঃখ তখন কেমন হতো বলো? এখন তো বাসে আছি, টেনশন করো না। ওয়াসিফ ভিলার আবহাওয়া আচমকা বদলে গেছে। চারপাশে তাকালেই এখন বিয়ের রমরমা সাজ। গ্রীষ্মের খরতপ্ত চৌচির মাঠের বুকে বর্ষার বৃষ্টির মতো প্রাণের সঞ্চার হলো যেন। সবার মুখ এখনো খুশিতে পরিপূর্ণ। পূর্বিকার এতদিনের কাবিননামায় এখন শ্বশুরবাড়ির তকমা জুটছে। পূর্বিকা স্বামী এক সপ্তাহ হলো বিদেশ থেকে ফিরেছে। এখন তোড়জোড় চলছে পূর্বিকার বিদায়ের জন্য। পূর্ব বাবার অনুনয়ের কাছে নত স্বীকার করে ওয়াসিফ ভিলায় ফিরেছে। বিয়ের সকল কার্যাদি জৌলুস মনে করছে সে। পায়ের অবস্থা আগের তুলনায় ভালো, ব্যান্ডেজ সরিয়ে ফেলা হয়েছে কিছুদিন হলো। হাঁটাহাঁটিও স্বাভাবিকভাবে করতে পারছে পূর্ব। সেই সাথে পূর্ণতার 6 মাস পূর্তি হলো গর্ভধারণের। পূর্ণতার এই খুশির সংবাদে সবাই যেন আরেক দফায় প্রাণোচ্ছ্বাসে মেতে উঠেছে। একসঙ্গে দুটা খুশির আবহাওয়া একত্র হয়ে সবার মন ও মেজাজ এখন খুশিতে আত্মহারা করেছে। পূর্বের চাচা পলক ও পরশ ওয়াসিফ যেভাবে খুশিতে ফোয়ারায় আয়োজন করছে তা নিয়ে পূর্ব অবাক। সবকিছু যেন রাজার ভঙ্গিতে সাজিয়ে তুলছে। আফরিন মাঝে মাঝে মুখ গুমড়ে থাকলেও পূর্বিকার খুশিতে আর উদাস হয়ে থাকছে না। শেফালিও এখন পূর্ণতাকে দেখভালের জন্য তৎপর। আচমকাই যেন শান্তির ভুবনে ডুবে গেছে পরিবারের প্রতিটি সদস্য।
কারো মনে কোনো ক্লেশ নেই, দুঃখ নেই, অতীত নিয়ে ভাবনার দুয়ার বন্ধ করে দিয়েছে। আজ পূর্বিকার হলুদ ছোঁয়া, হলুদ ফুলে সজ্জিত হয়েছে বাড়ির প্রতিটি কোণা। পূর্বের ভয়ে টুকটাক কাজ ছাড়া কিছুই করছে না পূর্ণতা। পূর্ণতার বাড়ির সকলের নিমন্ত্রণ করেছে আপির বিয়েতে, তাই বাড়িতে মেহমান গিচগিচ করছে। সাইমার ন্যাকামি বেড়েছে আজকাল, সেই সাথে ফুয়াদের ঘটনার জন্য এখনো মুখে তালা লাগিয়ে ঘুরে বেড়ায় জাওয়াত। মিথুন এত জলদি দেশে ফেরায় অনুমতি পায়নি, আনিশাও আসতে পারেনি 4 মাসের গর্ভধারণের জন্য। পূর্ণতা বিছানায় পা ছড়িয়ে মুখ কুঁচকে বসে আছে। পূর্ব এ নিয়ে প্রচুর ক্ষেপে আছে ওর উপর। দফায় দফায় রাগ ঝাড়ছে পূর্ব। কেন পূর্ণতা শাড়ি পরবে না? পেট ফুলেছে তো, কি সমস্যা? অন্যদিকে পূর্ণতার উত্তর, শাড়ি পরলে পেটের জন্য মটরশুঁটি লাগবে ওকে। মানুষ ওকে দেখে হিহি করে হাসবে। কথাগুলো শুনে রাগ চড়ে আছে পূর্বের। ক্লোজেট থেকে হলুদ রঙের শাড়ি বের করে পূর্ণতার সামনে রাখলো পূর্ব। গম গম গলায় বলল, এটা যদি না পড়েছ আমি কুটি কুটি করে ডাস্টবিনে ফেলবো। পূর্ণতা অটল গলায় উত্তর দিল, আমি শাড়ি পরবো না। তো কি পরবে? লুঙ্গি পরবে? তোমার বাবার লুঙ্গি আনবো? আমার সাথে বাজেভাবে কথা বলবে না, একদম বলবে না। কি বাজে বলছি? হলুদের দিন মানুষ শাড়ি না পরে কি পরে? তোমার মাথায় কিসের পোকা ঢুকেছে পূর্ণ? তুমি আমাকে পাগল বলছো? আশ্চর্য, পাগল কোথায় বললাম? বলে অস্বীকার করছো কেন? আরে বাপ, মিছেমিছি নিজেকে পাগল বলছো কেন? কি আমি নিজেকে পাগল বলেছি? তুমি আমাকে পাগল বলে এখন কথা ঘুরাচ্ছ? এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি, আমার ওপর থেকে চোখ সরে গেছে, তাই না? পূর্ব আহাম্মকের মতো তাকিয়ে আছে। ক থেকে কলিকাতা বানাতে টাইম হচ্ছে না পূর্ণতা। পূর্ব বাধ্য হয়ে পূর্ণতাকে বিছানা থেকে টেনে দাঁড় করায়। ভয়ঙ্কর রাগ দেখিয়ে ধমক দিয়ে শাড়ি পরতে পাঠিয়ে দেয়। যদি বেশি দেরি করে তাহলে আজ তুলকালাম কাণ্ড পাঠিয়ে দেবে পূর্ব। পূর্ণতাও কাচুমাচু করে কিছু সময়ের মধ্যে শাড়িটা পরে বের হয়। এসেই দেখে আয়নার সামনে মেরুন রঙের পাঞ্জাবি পরে পূর্ব চুলে ব্রাশ করছে, বুকের উপর বোতাম খোলা। পূর্ণতা শাড়ির কুচি ঠিক করতে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে জানালার কাছে দাঁড়ালো। লনে বিশাল লাইটিং করে বড় প্যান্ডেল সাজানো হয়েছে, সবাইকে সেখানে দেখা যাচ্ছে। পূর্ণতা চুলের মাঝে সিঁথি তুলে চুল খণ্ডে 2 হাতে এনে আঁচড়াতে লাগলো। পূর্ব ওর পাশে এসে কখন দাঁড়িয়েছে খেয়াল ছিল না পূর্ণতার। আর চোখে তাকিয়ে দেখলো মানুষটা আগের তুলনায় আরো সুদর্শন হয়ে গেছে। চুলের হেয়ার স্টাইলও চেঞ্জ করে কানের দুপাশে ট্রিম কাট, মাথার চুলগুলো জেলের কারণে খাড়া খাড়া, গালের দাড়িগুলোও শেপ। তার উপর মেরুন পাঞ্জাবিটা চমৎকার মানিয়েছে। পূর্ণতা চিরুনি করা থামিয়ে পূর্বের দিকে ফিরে বলল, তুমি আমার সঙ্গে বাইরে যেও না, আমাকে তোমার সঙ্গে মানাবে না। পূর্ব ভ্যাবাচাকে খেয়ে চেঁচিয়ে ওঠে। মানে? পূর্ণতা মুখ নিচু করে বলল, আমাকে দেখতে বিশ্রী লাগে। এক মুহূর্তে যেন বাতাসের শিরশির আওয়াজ হলো। এরপর পূর্ব ভয়ঙ্কর রেগে গিয়ে পূর্ণতার হাতে চিরুনিটা নিয়ে বাইরে ছুঁড়ে মারল। ভারী শরীর নিয়ে ভীতু চেহারায় তাকিয়ে রইল পূর্ণতা। নিজের দিকে তাকালে পূর্বের পাশে দাঁড়াতে এখন বড্ড অস্বস্তিকর লাগে। এই তেতে সত্য ওকে কিভাবে বোঝাবে? পূর্ব এক পা ওর দিকে এগিয়ে এসে ফোলা পেটের উপর 2 হাত রাখে। পূর্ণতার দিকে দৃষ্টি দিলেও পূর্ণতার চোখ ফ্লোরে আবদ্ধ। তখন পূর্ব শান্ত গলায় বলল, কি সমস্যা? কি নিয়ে তুমি সকাল থেকে আবল তাবল বলে আমার রাগ উঠাচ্ছ? কেন এমন করছো বলো তো? শরীর খারাপ লাগছে? যদি বেশি খারাপ লাগে নিচে যেতে হবে না, আমি আপিকে উপরে এনে হলুদ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। পূর্ণতা মুখ তুলে পূর্বের চোখের দিকে তাকায় বিষণ্ণ কণ্ঠে বলে, একটা সত্যি কথা বলি, তুমি দয়া করে মন খারাপ করো না। যেদিন থেকে এসেছি সেদিন থেকেই আমার মনটা কেমন কুকড়ে আছে জানি না, কিন্তু আমার মন বলছে কিছু একটা অঘটন ঘটবে। কি নিয়ে এমন মনে হচ্ছে? ফুয়াদের জন্য? আমি জানি না, মনের কোথাও জোর পাচ্ছি না। তুমি আমার কাছে থাকার পরও কেন যে ভয়টা গ্রাস করেছে আমি জানি না। আমি এখান থেকে চলে যেতে চাই। আমাকে কাল দুপুরটুকু সময় দাও,
আমি এখানে সব কিছু বুঝিয়ে দিয়েই তোমাকে নিয়ে চলে যাব। আমি আয়মানকে বা ড্রাইভারকে নিয়ে আজই চলে যাই। না, অসম্ভব। তুমি আমার সাথে এসেছো, আমার সাথেই যাবে। আচ্ছা, এক কাজ করো, তুমি ঘুমাও। তোমার নিচে যাওয়ার দরকার নেই। আমি হলুদটা টাচ দিয়েই তোমার কাছে ফিরে আসছি। থাকতে পারবে তো? শুধু ০.৫ ঘন্টা। একটু কষ্ট করো। সবাই লং সাইডে হইচই করে তীব্র গান বাজনার মধ্যে মেতে উঠেছে। পূর্ণতা রুমের মধ্যে একা আছে, এ খবর পূর্ব ছাড়া আর কেউ জানে না। পূর্বিকা বহুবার পূর্ণতার জন্য প্রশ্ন করলে পূর্বের শক্ত অজুহাত ওকে চুপ করিয়ে দিয়েছে। পূর্ব ০.৫ ঘন্টার জন্য শুধু পূর্বিকার সঙ্গে থাকার চিন্তা করলেও মন পড়েছিল পূর্ণতার দিকে। পূর্ণতা কখনো এমন কুসংস্কারগ্রস্ত কথাবার্তা বলে না, আজ হঠাৎ কেন এরকম কিছু বলল? পূর্ব নিজেকে বোঝালো হয়তো মুড সুইংয়ের জন্য এমনটা বোধ হচ্ছে। সময় যত এগুচ্ছে ততই ডেলিভারির ব্যাপারটা নিয়ে পূর্ণতা হয়তো মনে মনে ভয় পাচ্ছে। পূর্ব ভাবলো আজই পূর্ণতাকে নিয়ে কিছু ভালো সময় কাটিয়ে ওর মনে সাহস যোগাবে। সবচেয়ে ভালো গাইনি ডাক্তার যেহেতু তার মা, তাই খোদেজার উপর ভরসা রাখতে বলবে। এখনো ইলেকশনের প্রচার করতে কিছুদিন বাকি আছে, কাজেই সবকিছু মিটমাট করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল পূর্ব। শাড়িটা আর পাল্টায়নি পূর্ণতা। তার খ্যাপাটে পূর্বটা একবার আসলেই সে অনুমতি নিয়ে শাড়িটা বদলে নেবে। তখন পূর্ণতা চুলে হাত খোপা বাঁধিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। পা দুটো বেশ টনটন করছে, মাঝে মাঝে এমন ফুলে যায় তখন নিরুপায় হয়ে বিছানায় শুয়ে থাকে। সবাইকে দেখার জন্য পূর্ণতার মনটা আঁকুপাকু করছিল। সে ধীরে ধীরে পা ফেলে জানালার কাছে দাঁড়ায়। দক্ষিণ দিকের জানালায় আসলেই লন সাইডের সম্পূর্ণ এরিয়া দেখা যায়। প্যান্ডেলে বাসন্তী রঙের শাড়িতে পূর্বিকা বসে আছে। একে একে সবাই এসে ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে। মনোযোগটা সেখানে আটকে গেল। হঠাৎ পেছন থেকে দরজা আটকানোর শব্দ আসলো। পূর্ণতা শব্দটা পেতেই লনের দিকে চোখ ঘুরায়। পূর্ব লনের কোথাও নেই। স্বস্তির ভঙ্গিতে পেছনে ফিরতেই যে দৃশ্য দেখে পূর্ণতার বুকটা ধক করে ওঠে। কপাল কুঁচকে চেঁচিয়ে বলে, দরজা লাগালে কেন? আর এখানে কি? হলুদ পাঞ্জাবি পরুয়া কাঠিন্য দৃষ্টির মানুষটা কোনো উত্তর দিল না। নির্লিপ্তে পাঞ্জাবির হাতা কনুইয়ের হাড্ডিতে গোছাচ্ছে। চোখে দৃষ্টিজোড়া পূর্ণতার দিকে। পূর্ণতা নিজেকে সামলে নিল। ভেতরে ভয়টা কোনো রকমে বাইরে প্রকাশ হতে দিল না। ঠান্ডা শীতল হয়ে আসছে পূর্ণতার হাত, বুকে ধরাস ধরাস লাফাচ্ছে। পূর্ণতা পেটের উপর হাত রেখে মনোবল শক্ত করে বলল, তুমি এখানে কি জন্য এসেছো? জরুরি কোনো কথা আছে? বাক্য দুটো ছিটকে আসতেই আবারও দরজা খুলে আরেকজন ব্যক্তি ঢুকলো। এবার পূর্ণতার ভয়টা পারচ্চাঙ্গে পৌঁছে গেল। এখানে আসার পর অচেতন মনটা অমঙ্গল ব্যাপারে যে হুঁশিয়ারি দিচ্ছিল তা এই দুজনের আগমনে স্পষ্ট ঠেকল পূর্ণতার। এক মনে পূর্বকে ডেকে যাচ্ছে পূর্ণতা। সাংঘাতিক বিপদের মুখোমুখি হতে যাচ্ছে সে। হঠাৎ দুজন তেড়ে এলো পূর্ণতার কাছে। সাইমা দৌড়ে জানালাটা বন্ধ করতেই গলা থেকে লেহেঙ্গার ওড়না নিয়ে পূর্ণতার মুখ বেঁধে দিল। চিৎকার বা প্রতিবাদের সুযোগটুকু ওরা দিল না। যাওয়ার ততক্ষণে পিছু করে পূর্ণতার দুহাত রশি দিয়ে বাঁধছে। পূর্ণতা সমস্ত শক্তি দিয়ে ওদের দুজনের কাছে পারছিল না। চোখ উপচে পানি ফোয়ারা পড়ছিল পূর্ণতার, আকুতি করছিল চোখ দিয়ে। ভাগ্য ওকে একেবারে এমন কঠিন পরিস্থিতির কাছে ঠেলে দিবে সেখানে পূর্ব নেই, যেটা অকল্পনীয় ছিল ওর জন্য। জাওয়াত কতক্ষণ বিশ্রী চাহনিতে পেটের দিকে তাকিয়ে থাকলে সাইমার ধমক খেয়ে চোখ সরিয়ে ফেলল। সাইমা এগিয়ে এসে ঠাস ঠাস করে পূর্ণতার গালে চড় মারল। চুলের খোপাটা ধরে ক্লোজেটের সাথে ঠেসে ধরতেই পূর্ণতার পেটে হাত দিয়ে চাপ রেখে বলল, তুই ভেবেছিস আমরা ফোয়াদের কথা ভুলে গেছি? সেই দিন ফোয়াদের সাথে রং তামাশা করতে পারিসনি বলে পূর্বকে বেধড়ক মার খেয়েছিস। তুই অবশ্যই জানতি পূর্ব ফোয়াদকে কুকুরের মতো পেটাবে। বল, জানতি না? পূর্ণতার চক্ষুকোণ থেকে পানি গড়িয়ে পড়লেও সাইমার দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই জানোয়ারের জন্য প্রতিশোধ নিতে সাইমা আর জাওয়াত এসেছে, সেটা পূর্ণতা বুঝে গেছে। পেটের উপর বীভৎস জ্বালা শুরু হলেও সহ্য করা ছাড়া উপায় ছিল না। পূর্ণতা আর কোনো ক্রমেই ওদের সাথে কথা বলছিল না।
প্রতিশোধ যদি নিতেই চায় সেটা মুখের উপর করুক, অ্যাসিড এনে মুখে ঝলসে দিক, তবুও যেন পেটে কোনো ক্ষতি না করুক ওরা। মনে মনে তীব্র চেতনার আওড়াত ছিল পূর্ণতা, কিন্তু ভাগ্য হয়তো দুর্দশা দেখার জন্য অপেক্ষায় ছিল। যাওয়ার 2 মিনিটের মাথায় সাইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে পূর্ণতার পেট বরাবর লাথি মারল। সাইমা সোফায় ছিটকে যেতেই জাওয়াদের অপ্রত্যাশিত কাজের চোখ বিরাট বড় করে চিল্লিয়ে ওঠে। লাথির জোরটা এত বেশি ছিল, রুমের মধ্যে ঝংকারের বিকট শব্দ হয়। চাপা আর্তনাদে পূর্ণতার মুখ থেকে বেরিয়ে পড়তেই ফ্লোরে লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ। সাইমা দৌড়ে এসে জাওয়াতকে থাপ্পড় মেরে পূর্ণতার কাছে ফিরিয়ে যায়। গালে ঝাঁকুনি দিয়ে তাড়াতাড়ি পূর্ণতার হাতের রশি খুলে সেটা সোফার তলায় ছুঁড়ে মারে। মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে অনবরত ডাকতে থাকে ওকে, কোনো লাভ হয় না। সাইমা ভীষণ ভয়ার্ত দৃষ্টিতে জাওয়াদের দিকে তাকিয়ে বলে, পূর্ণতার কিছু হলে পূর্ব আমাদের মেরে ফেলবে ভাই, তুমি এটা কি করলে? জাওয়াদের চুপটি দেখে সাইমা এবার পাগলের মতো কথা বলতে থাকে। পূর্ব আমাদের ছাড়বে না, ও কখনোই ছাড়বে না। পূর্ব আমাদের জবাই করে ফেলবে। পূর্ণতার এই অবস্থা দেখলে ও আমাদের জবাই করবে জাওয়াত, আমাদের বাঁচতে দিবে না। জাওয়াত লাথিটা দেওয়ার পরেই বুঝতে পেরেছে জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। রাগের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে লাথিটা দেওয়া ঠিক হয়নি। পূর্ণতা বেঁচে গেলেও পেটের বাচ্চাটা হয়তো অমন লাথির জোরে আর বাঁচবে না। জাওয়াত মেইয়ে যাওয়া গলায় বলল, মাথা ঠিক ছিল না, মরেছে কিনা দেখ বাল, নিঃশ্বাস পড়ছে কিনা চেক কর তাড়াতাড়ি। সাইমা পূর্ণতার নাকের কাছে আঙুল রাখতেই থমকে গেল। জাওয়াত আরেকবার চেঁচানো সুরে ধমক দিয়ে জিজ্ঞেস করতেই সাইমা যেন সদ্বিদ ফিরে পেল। জাওয়াতের দিকে কেমন নিস্তেজ ভঙ্গিতে মাথা তুলে তাকানোর কয়েক মিনিটের মাথায় ডুকরে কেঁদে উঠল সাইমা। প্রচণ্ড ভয়ে গলা দিয়ে আর কিছুই বলতে পারল না। বিকট উত্তেজনায় জমকালো হলুদের আমেজটা পণ্ড হলো। পূর্বের মাথা যেন ঠিক নেই, সে এমন ভঙ্গিতে চিল্লাচিল্লি করছে। আজ পূর্বের এমন হলেও দেখবে তা হয়তো আশা করি, আজ পূর্বকে এমন হালেও দেখবে তা হয়তো আশা করেনি খোদেজা। এ যেন পূর্ব নামধারী অন্য পুরুষ। সন্ধ্যায় আকাশটাও যেন পূর্বের গুমুটপূর্ণ অবস্থার সাথে গুমড়ে যাচ্ছে। বাড়ির প্রতিটি সদস্য নির্বাক, হতবাক বা ক্রুদ্ধ। পূর্ব পাগলের মতো পূর্ণতাকে নিয়ে গাড়িতে উঠে বসেছে। আজ স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতেও পারেনি সে। প্রিয়তমাকে অমন বিভৎস অবস্থায় দেখে ওর রুহ কেঁপে উঠেছে তৎক্ষণাৎ। প্রাণটা যেন চলে যাওয়ার অপেক্ষা গুনছে পূর্বে। আইমান গাড়ির ড্রাইভিং সিটে বসে হাসপাতালের দিকে যাচ্ছে। চোখ বেয়ে টলটল করে অশ্রুধারা পড়ছে, বুকে যেন উথাল পাথাল ঝড়। পূর্ব গাড়ির পেছনের সিটে বসে পূর্ণতাকে কোলে নিয়ে চিৎকার করছে তাড়াতাড়ি চালানোর জন্য। আইমানের বেগতিক স্পিডে পড়েও গাড়ি যেন রাস্তা শেষ করতে পারছে না। গাড়িতে আরও একজনের উপস্থিত ছিল, যার অশ্রুদৃষ্টি সম্পূর্ণ মেয়ে ও মেয়ের জামাইকে দেখছে। পূর্বের দফায় দফায় চিৎকার শুনে খোদেজারও পূর্বের রণচণ্ডী রূপের অপমান করতে পারছে না। আঁচলে মুখ ঢেকে হু হু করে ফুপিয়ে কাঁদছে। পূর্বের কোলের উপর বেহুশ পূর্ণতার মাথা। পূর্ণতা মুখের উপর কারো অশ্রুজল এসে ঠেকছে। পূর্ব কখনো চিন্তা চেতনা হারিয়ে এভাবে চিৎকার করবে পূর্ণতা সজ্ঞানে থাকলে অবাক হতো। গাড়ির জানালা খোলা থাকায় রাস্তার প্রতিটা মানুষ জানত একজন ব্যথিত ব্যক্তি তার প্রিয় জিনিস হারানোর ভয়ে চারপাশে ভুলে উন্মাদগ্রস্ত হয়ে গেছে। খোদেজা নিজের কর্মরত হাসপাতালে পূর্ণতাকে অ্যাডমিট করিয়ে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে। এদিকে এসেও পূর্ব থেমে থাকেনি। হাসপাতালের প্রতিটি নার্সকে সে হাত জোর করে পূর্ণতার সেবার জন্য নিয়োজিত হতে বলেছে। কোনরূপ গাফিলতি যেন না হয় পূর্ণতার চিকিৎসার দিকে। খোদেজা ডাক্তারের বেশভূষা গায়ে দিয়ে ওটি ঢুকে নিলে পেছন থেকে পূর্ব ওকে আকুতি সুরে বলতে থাকে, মা, আমাকে ভেতরে যেতে দিন। আমার পূর্ণ ভেতরে একা একা কষ্ট পাচ্ছে। আমি এখানে থেকে কি করব মা? আমাকে ওর কাছে যেতে দিন, আমার উপর রহম করুন। খোদেজার মাথা চট করে রুমের মধ্যে পূর্ণতার সেই রক্তাক্ত অবস্থার কথা মনে পড়ে যায়। ক্রোধে তিনি সকলের সামনেই এতক্ষণ যা করেনি তাই করে ফেলল। ঠাস করে উপস্থিত সবার সামনে থাপ্পড় মারলেন পূর্বকে। রাগান্বিত দৃষ্টিতে মুখের মাস্ক থুতনিতে টেনে বললেন, আমার মেয়ে যদি আজ মরে যায়
আমি তোমার সব কিছু শেষ করে দিব পূর্ব। পূর্ব থাপ্পড় খাওয়ার পরে মুখটা খদিজার দিকে ঘুরিয়ে অসহায় গলায় বলল, আমার সব কিছু ওকে ঘিরে মা। ওর কিছু হলে আমি এমনিতেও শেষ হয়ে যাব। আমি তো বাঁচতে পারবো না। আমাকে দয়া করে ওর কাছে যেতে দিন। আল্লাহ পাখির দোহাই দিচ্ছি মা। খদিজা চোখ রাঙানো অবস্থায় জোর গলায় বলে, সামনে থেকে তোমার জঘন্য মুখ সরাও পূর্ব। আর পারলে এই হাসপাতাল থেকে বিদায় হও। আমি কোথাও তোমার চিহ্নটুকু দেখতে চাই না। খদিজার কঠিন জবাব শুনে পূর্বের পেছন থেকে ওয়াসিফ পরিবারে হৈ হৈ করে উঠল। পূর্বিকা তেরে পূর্বের পাশ কাটিয়ে খদিজার সামনে এলো। চোখ দুটো কান্নায় ফুলে গেলেও এখন সে চোখে স্পষ্ট রাগ। পূর্বিকা চেঁচিয়ে উঠল, বলে সম্মান করছি আন্টি, কিন্তু খবরদার আমার ভাইকে আপনি অপমান করতে যাবেন না। আপনার দর্জে মোল্লার মসজিদ পর্যন্ত সেই সম্পর্কে আমাদেরও ধারণা আছে। পাওয়ারের কথা বললে আমার ভাই নিজেই সেটা যথেষ্ট দেখাতে প্রস্তুত। আপনি ওকে ভেতরে যেতে দিন বলছি। পূর্বিকার ক্রোধপূর্ণ কথায় খদিজার শরীর জ্বলছিল। এদিকে পূর্বের ইচ্ছে করছিল ঠাটিয়ে পূর্বিকার গালে মারতে। বড় বলে আজ পর্যন্ত খদিজার কটু কথায় কোনো ভারী জবাব দিল না। সেখানে বড় বোন এসেই অসম্মান করছে। পূর্ব রেগে গিয়ে ওর দিকে চিবিয়ে চিবিয়ে বলল, তোকে আমার সাইড নিয়ে কথা বলতে বলেছি? আমার সামনে থেকে যা। পূর্বের গর্জে ওঠা কণ্ঠ শুনে পূর্বিকা কিছু বলতে চেয়েও বলল না। ঠোঁট ফুলিয়ে আবার কেঁদে দিতেই পিছিয়ে গেল। খদিজা যেই পা ঘুরিয়ে থিয়েটারে ঢুকবে অমনি পায়ের কাছে ভার অনুভব হলো তার। মাথা নিচে ঝুঁকাতেই সাথে সাথে সে পা পিছিয়ে ফেলল। পূর্ব হাঁটু গুজে পা ধরে মিনতি করছে ভেতরে যাওয়ার জন্য। পেছন থেকে পুরো পরিবার সেটা অশ্রু চোখে আশ্চর্য দৃষ্টিতে দেখছে। পলাশ ও আসিফ সেলের অসহায় বুঝতে পেরে বুকের চাপড় মারতে নিলে তাড়াহুড়ো করে আয়শা সেটা থামিয়ে দেয়। খদিজা সবার দিকে দৃষ্টি ফেলে শেষে ভেতরে ঢুকে গেলেন তিনি। পূর্ব তখনও ফ্লোরে হাঁটু মুড়ে ওটির বন্ধ দরজার দিকে তাকিয়েছিল। খদিজার নিষ্ঠুর আচরণ বুকের ভেতরটা আরো দগ্ধ হচ্ছিল ওর। আয়মান পূর্ণতার বাবার সাথে পূর্ণতার রক্ত দেওয়ার জন্য কক্ষে গিয়েছিল। এসেই তারা জানতে পারে খদিজা আরো একবার নিজের মেয়ের জামাইকে বিশ্রীভাবে অপমান করেছে। পূর্ব সেই থেকে চুপচাপ সবাই যার যার আসন নিয়ে সিটে বসে কাঁদলেও পূর্ব ওটির দরজায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। চোখ দুটো বন্ধ থাকলেও দুকোণ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল। আয়মান সবার অবস্থা এক পলক চেয়ে দেখেই পূর্বের পাশে গিয়ে সেও হেলান দিয়ে বসলো। পূর্ব চোখ খুলে বামে তাকিয়ে আয়মানকে দেখতেই আবার মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে নিল। খানিকক্ষণ বাদে আয়মান পূর্বের কাঁধে হাত রেখে বলল, পূর্ব ভাই, টেনশন করবেন না, দুজনেই ভেতরের দুজন সুস্থ থাকবে। পূর্ব কান্না জড়িয়ে যাওয়া কণ্ঠে চোখ বন্ধ করা অবস্থায় বলল, আমি শুধু ওকে চাই। আমার মুখটার মধ্যে ও ফিরে আসুক। আমি আর কিচ্ছু চাই না। আয়মান আর কথা বাড়ালো না। পূর্ণতার অবস্থা সচক্ষে দেখার পর মনটা কোনোভাবেই শক্ত হতে চাইছে না। আজ কত মাস পর চোখ উপচে পানি পড়ছিল জানা নেই। শ্রেয়ার মৃত্যুর পর আজ পূর্ণতার জন্য বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল। কোনো অশান্ত আগুন যেন সবকিছু ছাড়খাড় করে দিচ্ছিল ওর। এদিকে সাইমা নিঃশব্দে কেঁদে গেলেও সেটা শুধুমাত্র পূর্বের ভয়ের কারণ হচ্ছিল। জাওয়াদের অবস্থা আরো করুণ। জীবনে এতটা ভয় আগে কখনো পায়নি যতটা সে পূর্বের কারণে পাচ্ছে। পূর্ব যদি ভুলেও সত্যটা জানতে পারে, হিংস্র শিয়ালের মতো ছিঁড়ে ফেলবে। সাইমা যখন পূর্ণতার দম আছে কিনা চেক করছিল তখনই পূর্ণতার নিঃশ্বাস খুব কম পড়ছিল। সাইমা সেটা দেখি অনবরত কাঁদতে থাকলেও জাওয়াত সেখানে দুর্ধর্ষ একটা বুদ্ধি আটে। পূর্ণতার পায়ের কাছে পানি ঢেলে জগ ভেঙে রাখে। সবাই যেন রুমে এলে এটাই ভাবে পূর্ণতা পা পিছলে পড়ে গেছে। এরপর সাইমাকে সেখানে থেকে নিয়ে পালিয়ে যেতেই কিছু সময় বাদে পূর্ব রুমে ঢুকে। এক চিৎকারে পুরো বাড়ির অবস্থা একদম নাস্তানাবুদ। কেউ আর লঞ্চ সাইডে বসে থাকার সাহস জোটাতে পারেনি। এক ছুটে এসে দেখে পূর্ণতার মাথা বুকে চেপে পূর্ব পাগলের মতো প্রলাপ করছে। টিকটিক করে সময় পেরিয়ে গেল 2 ঘন্টা। ওটি থেকে এখনো বের হয়নি খোদেজা। মাঝে মাঝে কিছু নার্স নানা সরঞ্জাম নিয়ে আসা যাওয়া করলেও পূর্ব ওদের ডেকে বিরক্ত করেনি। পলাশ ওয়াসিফ ছেলের করা আদেশের কাছে নিচু মুখ করে
বাড়িতে ফিরতে বাধ্য হলেন। পরশও পলক ওয়াসি বড় ভাইকে নিয়ে মাইক্রো গাড়িতে রওনা হলেও পূর্বের বারবার বলে গেছে যেন প্রয়োজনে যে কোনো সময় কল দিয়ে বলতে। পূর্ব সেটাই হ্যাঁবোধক ইশারা করে বিদায় জানালেন। পূর্ব আর যেতে পারেনি পূর্ণতার জন্য, পূর্বিকা আর যেতে পারেনি পূর্ণতার জন্য। হাসপাতালে এখন শুধু আয়মান, পূর্বিকা, পূর্ব। সময় যত এগুচ্ছে পূর্বিকার ফুপানো কান্না ততই পাল্লা দিয়ে প্রতিযোগিতা করছে। আয়মান অনেক বুঝিয়েও পূর্বিকাকে থামাতে পারেনি। হঠাৎ আয়মানের অশ্রুচোখ থম মেরে কোথাও আটকে যায়। পূর্বের পায়ের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে পূর্বের কাঁধ ধরে বলে, ভাই রক্ত পড়ছে, আপনি আর দাঁড়িয়ে থাকবেন না? পূর্ব আয়মানের দৃষ্টি লক্ষ্য করে নিজের পায়ের দিকে তাকায়। ডান পায়ে ক্ষত থেকে আবার রক্ত পড়ছে ওর। দুটো দিন যাবৎ পায়ের উপর যেভাবে ধকল নিয়েছে, হয়তো ক্ষত জায়গাটা আবার কাঁচা হয়ে রক্ত ঝরছে। পূর্ব শান্ত দৃষ্টিতে ব্যথিত গলায় বলে ওঠে, তোমাকে অনুরোধ করছি আয়মান, দয়া করে আমার শরীরের দিকে খেয়াল রাখা বন্ধ করো। ওটিতে যে মৃত্যুর জন্য যুদ্ধ করছে তাকে বলো আমার কাছে ফিরে আসতে। আমি তাকে পেলেই সুস্থ হয়ে যাব। আমি এখানে বসে নিঃশ্বাস নিতেও কষ্ট পাচ্ছি। সে আমাকে বুঝতে চাইছে না। ওকে বলো আয়মান, ওকে আমার কাছে ফিরতে বলো। আয়মান স্থির দৃষ্টিতে ঠোঁট কামড়ে দাঁড়িয়েছিল। এই ভাঙাচোরা ব্যক্তিত্বের পূর্ব কিসে চিনতেই পারছে না। এই মানুষটার নাম শুনলেই চোখের পর্দায় এক বলিষ্ঠ চেহারার নেতৃত্বহীন চেহারা মুখ ভেসে ওঠে। আজ সেখানে তার মুখ কান্নায় জর্জরিত। পূর্বিকা দ্রুত উঠে গিয়ে পূর্বের পায়ের কাছে বসে পড়ল। তার হাতে যে রুমালটা ছিল সেটা দিয়ে তাড়াতাড়ি পূর্বের পা মুছতে লাগলো। পূর্ব হুলুস আকারে চেঁচাচ্ছে, পূর্বিকা শুনছে না। আয়মানও হঠাৎ দৌড়ে গেল লিফটের দিকে। পূর্ব নিরুপায় হয়ে ফ্লোরে বসে খপ করে পূর্বিকার হাত ধরে আটকালো। রাগত স্বরে চোখ গরম করে বলল, ছোট ভাইয়ের পা ধরে পুণ্য কামাতে যাচ্ছিস? থাপ্পড় খেতে চাস? কেন এমন করছিস? উঠ বলছি, এখনই উঠবি। পূর্বিকা হাত ছাড়া দিয়ে পূর্বের উদ্দেশ্যে বলল, তুই যদি বড় বোনের গায়ে হাত তোলার স্পর্ধা দেখাতে পারিস তো আমি কি পারবো না? পা দেখতে দে পূর্ব, রক্ত পড়ছে, সেটা মুছতে দে, হাত সরা। তুই আমার উপর হুকুম করছিস আবি? আমি তোর 1 বছরের বড়, সাবধানে আমার সাথে কথা বলবি, পা দেখতে দে। পূর্বিকা জোর করে রক্ত মুছে দিল। আয়মানের আনা ওষুধ সে লাগালো না। পূর্ণতার জন্য সে একই ভঙ্গিতে পায়চারি করতে থাকলে কিছু সময় পর ওটি থেকে বেরিয়ে আসে খোদেজা। খোদেজার মুখ দেখেই বোঝা যাচ্ছে চোখের পাতা ভীষণ ভারী, বয়সের ভারে কুচকে যাওয়া ফর্সা গালটা লাল। পূর্ব ছুটে গিয়ে খোদেজাকে অস্থির হয়ে বলল, মা, মা, ও কেমন আছে? ওকে একবার দেখা যাবে? আমি একটু ভেতরে যেতে চাই মা। আমাকে ওর অবস্থার ব্যাপারে বলুন। খোদেজার ক্রোধ দৃষ্টি তখন পূর্বের দিকে নিষ্পলক ছিল। পূর্বের দিকে তাকিয়ে তিনি মাস্কটা টেনে খুললেন, ক্ষুব্ধ গলায় বললেন, আজ থেকে ও তোমার কাছে মরে গেছে, আর কখনোই তুমি ওর কাছে যাওয়ার দুঃসাহস দেখাবে না। ওয়াসিফ পূর্ব, আমার একমাত্র সোনার টুকরোটাকে তুমি আর কোনোদিনও দেখবে না। বলতে বলতেই হু হু করে কেঁদে উঠলেন খোদেজা। কান্নার উচ্চ শব্দে পূর্ব পাথরের মতো তাকিয়ে থাকলে আয়মান ও পূর্বিকা সাথে সাথে দৌড়ে আসে। আয়মান উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, আন্টি, পূর্ণতা কেমন আছে? আন্টি কাঁদবেন না প্লিজ, পূর্ণতার খবরটা বলুন, ও কেমন আছে? খোদেজা কাঁদতে কাঁদতেই নাক টেনে আয়মানের দিকে তাকালো। আয়মানের বুকে মাথা রেখে ফের কেঁদে উঠলেন তিনি। আয়মান হতভম্ব হয়ে গিয়েছিল, হাত পায়ে কাটা দিচ্ছিল ওর, ঢোক গিলতেও পারছে না সে। খোদেজার মাথায় হাত রেখে স্তব্ধ কণ্ঠে উচ্চারণ করলো, আন্টি পূর্ণতা। খানিক সময় বাদে মুখ খুলল খোদেজা। চোখ মুছে নিজেকে সামলে নিয়ে কিছুটা ধাতস্থ হয়ে বলল, পূর্ণতার বাচ্চাটা পেটেই মরে গেছে আয়মান। বাচ্চাটা বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চাটা পূর্ণতার শরীরের সব শক্তি নিয়ে চলে গেছে। আমার কলিজার টুকরোটা শরীরে একটু রক্ত রাখেনি। জীবনে এই দিনও দেখতে হবে। আমি মা হয়ে ভাবতে পারিনি গো আয়মান। আমার মেয়েটা অচেতন অবস্থায় কি পরিমাণ কাতরা ছিল, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল ওই অবস্থায় দেখে। এই এই জানোয়ার আমার মেয়েটাকে বিয়ের পর শান্তি। সরি। খোদেজা আবারও কান্নায় ভেঙে পড়লেন।
পূর্ণতার বিবরণ শুনে পূর্বের বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। সে না পারছিল চিৎকার করে কাঁদতে, না পারছিল নিজেকে শেষ করতে। ভাগ্য এমনভাবে পরিহাস করল, অকল্পনীয় ছিল পূর্বের কাছে। পূর্ব বহু কষ্টে নিজের ভেতর শক্তি জুগিয়ে বলল, আমাকে একবার ওকে দেখতে দিন মা, আমি শুধু একবার ওর মুখটা দেখব। এরপর আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মেনে নিতে প্রস্তুত। আমার মতো অধমের উপর শেষবার কৃপা করুন মা। খদিজার ইচ্ছে করছিল আরো কয়েকটা চর বসিয়ে গলা ধাক্কা দিয়ে পূর্বকে বের করে দিতে, কিন্তু আয়মানের অনুরোধে তিনি ভেতরে যাওয়ার অনুমতি দিলেও সেখানে শর্ত জুড়ে দিলেন। শাস্তি স্বরূপ যা বলবে তা পূর্ব যেন মেনে নেয়। পূর্ব আপাতত সেটাতে রাজি হয়ে গেছে। পূর্ণতাকে দেখার সুযোগ পায় রাত 1টার দিকে। পূর্ণতাকে নর্মাল প্রাইভেট কেবিনে শিফট করলে পূর্ব কেবিনের দরজা খুলে ভেতরে যায়। সাদা বেডের উপর লম্বা হয়ে শুয়ে আছে পূর্ণতা, হাতে নানা প্রকার নল লাগানো, অন্য হাতে স্যালাইনের তীক্ষ্ণ সূচের নল ঢুকানো। সাদা রঙের পাতলা কাঁথাটার পেট পর্যন্ত ঠেকে দেয়া। পায়ে পায়ে হেঁটে এসে বেডের উপরে বসল পূর্ব। লাল বর্ণে অশ্রুপূর্ণ চোখ দুটো পূর্ণতার বেহুশ মলিন মুখের উপর আটকে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে পূর্ব। তার শ্বাস নিতে বুকে ভার অনুভব হচ্ছিল। পূর্ণতার মুখ থেকে চোখ সরিয়ে পেটের উপর দৃষ্টি আটকে গেল তার। নুইয়ে মুষড়ে কেঁদে দেয় পূর্ব। সন্ধ্যায় পূর্ণতা কত কিছু শোনালে এই ফোলা অবস্থার জন্য। সন্ধ্যায় পূর্ণতা কত কিছু শোনালো এই ফোলা অবস্থার জন্য। কোথায় গেল সেই অনাগত মানুষটা? চার দেয়ালের কেবিনের ভেতর পূর্ব নিজেকে সামলাতে পারছিল না, চিৎকার করে কেঁদে বলছিল, কেন আমার সাথে এই কাজটা করলে খোদা? কি দোষ আমার? দুনিয়ায় কি পাপ করেছিলাম যার খেসারত আমার প্রিয়তমাকে এইভাবে চুকাতে হলো? আমার সন্তানটার কি অপরাধ ছিল এই দুনিয়ায়? ওকে কেন সহ্য করতে হলো? আমার শরীরের সব কিছু নিয়ে যেতে, তবুও আমার দুজন মানুষকে সহি সালামত ফিরিয়ে দিতে। আমি কি মুখ নিয়ে পূর্ণর সামনে দাঁড়াবো? পূর্ব নিজেকে সামলাতে সক্ষম হচ্ছিল না। গম্ভীর রাশভারী চেহারায় আদলে বদলে গিয়ে চূর্ণ বিচূর্ণ দিশেহারা চেহারা বেরিয়ে আসলো। পাঞ্জাবির হাতায় চোখ ডলে পূর্ণতার পেটের উপর হাত রাখলো পূর্ব। স্ফীত হয়ে আসা পেটটা আগের মতো হয়ে গেছে। পূর্ব সেখান থেকে হাত সরিয়ে পূর্ণতার বিষণ্ণ মুখটার কাছে গেল। গালে হাত রেখে কপালে বন্ধ চোখের পাতায় গর্তময় থুতনিতে ঠোঁটে ছুঁয়ে দিল। পূর্ণতার শুষ্ক চৌচি ঠোঁটে নিজের ঠোঁটজোড়া এগিয়ে নিবে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। পূর্ব মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে খোদেজা। পূর্ব দ্রুত বেড থেকে সরে দাঁড়ালো। খোদেজা মেয়ের দিকে এক পলক তাকিয়ে পূর্বকে ইশারা করলো রুমের এক কোণায় আসতে। পূর্ব কিছুই বুঝতে পারছিল না খোদেজা কেন এখন কথা বলতে চাইছে। পরক্ষণে খেয়াল হলো হয়তো শাস্তির কথা বলবে। খোদেজা শক্ত চাহনিতে পূর্বের মুখোমুখি দাঁড়িয়ে বার্তা পেশ করলো, এই জানো আর আমার মেয়েটাকে বিয়ের পর শান্তি দেয়নি, ওকে একটু শান্তি দেয়নি। আশা করি আমার মেয়েকে মন ভরে দেখেছো, ও একদম সুস্থ নেই, মরতে মরতে বেঁচে ফিরেছে। সামনে তোমার ইলেকশনের প্রচার শুরু হবে, তোমার স্বপ্ন পূরণ হবে, দেশের জন্য কিছু করার। কিন্তু ওয়াসিফ পূর্ব, একজন মাকে তুমি আশ্বাস দিতে পারবে তুমি যে সামনে ইলেকশনের জন্য লড়াই করবে, সেখানে আমার মেয়েটা কি তোমার কাছ থেকে সুখটা পাবে? আজ আমি একজন মেয়ের মা হয়ে কথাগুলো বলছি পূর্ব, একজন ডক্টর হয়ে বলছি না। আমি ওর উপর কড়াকড়ি করলেও কখনো এমন হালে ফেলে দেইনি যাতে ও মরে যাবে। কিন্তু তোমার কাছে যাওয়ার পর আমার মেয়েটা বারবার ধাক্কা খাচ্ছে। কি করেছো তুমি? ওকে বলো আজ তুমি কিভাবে ওর প্রতি অযত্ন করলে। পূর্ব হাত ভাঁজ করে সব কথা চুপচাপ শুনল। এরপর শান্ত মেজাজে বলল, মা, আপনি আমাকে উত্তম শাস্তি দিতে পারেন। আজ আমি এটাও স্বীকার করছি, ওকে আমি নিজের সর্বোচ্চটা দিতে গিয়েও ব্যর্থ হয়েছি। কি শাস্তি আমার জন্য উপযুক্ত আপনি বলুন। তোমার প্রচারণার কাজ কবে থেকে শুরু? হাতে কিছুদিন সময় আছে মা। খদিজা একটু চুপটি থেকে কিছু ভাবলেন। এরপর পূর্বর দিকের কঠিন গলায় বললেন, তুমি এমপি পদপ্রার্থীটা ছেড়ে দাও। যদি তুমি আমার মেয়েকে নিজের জীবনে আগের মতোই ফিরে পেতে চাও, তাহলে তোমার রাজনীতি ছাড়তে হবেই।
পূর্ব হকচকিয়ে যায় খোদেজার কথায়। আশ্চর্য দৃষ্টিতে তীব্র উৎকণ্ঠায় বলে ওঠে, অসম্ভব মা, আপনি আমায় এই কেমন শাস্তি দিচ্ছেন? আপনি নিজে একজন সমাজসেবিকা হয়ে আরেকজনকে সেবা ছাড়তে বলছেন? আমি তোমায় পেশায় নিয়োজিত নই পূর্ব। নিজের কর্মের সাথে আমার পেশার তুলনা করতে আসবে না। ঠিক বলেছেন, তুলনা হয় না। আপনারটা শুধু রোগের চিকিৎসা হয়, কিন্তু আমারটা অন্য কষ্টের চিকিৎসা, রাস্তার চিকিৎসা, জলাবদ্ধতার চিকিৎসা সহ সমাজের সকল চিকিৎসা করা লাগে। আপনি খুবই নিচু মনের শাস্তি দিচ্ছেন মা। আমার শত্রুদের তুলনায় আপনি আপনার শাস্তি গর্হিত। আপনি আমার কাছ থেকে আমার স্ত্রীকে আলাদা করতে চাইছেন না? পূর্ব জোর গলায় প্রশ্নটা ছুড়েই পূর্ণতার বেডের দিকে এক পলক তাকালো। এরপর মুখ ঘুরিয়ে আগে সেই বলিষ্ঠ রূপে জবাব দিল, আমি আপনার শাস্তি মেনে নিলাম মা। পারিবারিক এবং রাজনৈতিক দুটোর মধ্যে আমি রাজনীতিটাই পছন্দ করলাম। আজ আপনি আমার কাছ থেকে জিতে গেলেন অবশ্য, কিন্তু আপনাকে আমি এটুকু নিশ্চয়তা দিচ্ছি, পূর্ণতা আমাকে ছাড়া আপনার কাছে শান্তি পাবে না। খোদেজার প্রতিক্রিয়াটুকু পূর্ব আর দেখল না। পা চালিয়ে পাঞ্জাবির হাতায় চোখ ডলতে ডলতে বেরিয়ে গেল কেবিন থেকে। খোদেজা ওর যাত্রার দিকে অপলক তাকিয়ে থেকে মনে মনে বলল, হায় পূর্ণতা, তুই বসে থাকলে বুঝতে এই মানুষটা আবারও তোকে দুলো দেখিয়ে চলে গেল। তুই কার জন্য পাগলামি করছিলি? তোকে কখনো ভালোই বাসেনি। সময়ের উত্তেজনায় তোকে নিঃশেষ করে দিয়েছে। সময়টা বিকেল। কোনো সারা শব্দ নেই আশেপাশে। কয়েকটা কাক কুৎসিত গলায় কা কা করে উদাস ভঙ্গিতে আকাশে উড়ছে। সেই শব্দটাই কানে তীব্রভাবে এসে ঢুকছে। পূর্ণতা অনেক কষ্টে চোখের পাতা টেনে খুলল। আশেপাশে সবকিছু দেখে বেশ সময় নিয়ে বুঝতে পারল সে এখন হাসপাতালে। চারপাশ থেকে হাসপাতালের ভ্যাপসা গন্ধ নাকে লাগছে। মাথাটা ডানে কাত করে থাই জানালা দিয়ে তাকালো। মাথাটা এখনো ঝাঁকুনির মতো লাগছে। শরীর অত্যাধিক মাত্রায় দুর্বল। হাতের আঙ্গুল নাড়াতেও শরীর ধকলের মতো ঠেকছে। হঠাৎ একজন নার্স এসে বেডের কাছে দাঁড়িয়ে বলল, ম্যাম, আপনি কেমন বোধ করছেন? খারাপ লাগছে? পূর্ণতা মাথাটা নাবোধক মৃদু নাড়াতেই চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠোঁটে নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে পূর্ণতা, কিন্তু দুর্বলতার জন্য শব্দের জোরটা হচ্ছে না। নার্স ওর মুখের কাছে ঝুঁকতেই শুনল, পূর্ব কোথায়? আমার কাছে পাঠিয়ে দিন। নার্স পূর্ণতার মুখের দিকে আহত দৃষ্টিতে তাকালো। এরপর উঠে দাঁড়িয়ে চুপচাপ খোদেজাকে ডেকে কেবিনে পাঠালো। খোদেজা এসে পূর্ণতাকে প্রথমে কিছু বললেন না, কিন্তু সময় যত যাচ্ছিল পূর্বকে না দেখতে পেয়ে পূর্ণতা বেচেনের মতো উদ্গ্রীব হয়ে যাচ্ছিল। ইচ্ছে করে খোদেজা কিছুদিন ওকে ঘোরের মাঝে রাখলেও পূর্ণতা যখন একটু সুস্থ বোধ করে সেদিন জানিয়ে দিলেন পূর্বের ব্যাপারে। ও তোকে ছেড়ে এমপির ইলেকশনে লড়ছে। পূর্ণতা, তুই এখানে মরে গেছিস কিনা এতদিন সেটাও খোঁজ করেনি। আশা করি তুই বুঝে গেছিস তুই কেমন মানুষকে নিজের জীবনে জড়িয়েছিলি। তোর থাকা না থাকা ওয়াসিফ পূর্বের জীবনে কোনো প্রভাব ফেলে না। তুই ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি তোর জন্য মঙ্গল। আর যদি পাগলামি করতে চাস করতে পারিস, আমি কোনো বাধা দিব না। পূর্ণতা সেই সত্যটা শুনে স্তব্ধ হওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দিতে পারছিল না। পূর্ব ওকে ছেড়ে রাজনীতিতে পরিপূর্ণভাবে যুক্ত হয়েছে শুনে কাউকে আর প্রশ্নবিদ্ধ করল না। পূর্ণতা নিজের মনে ভেবে নিল, হয়তো পূর্বের রাজনীতির কার্যকলাপে এতদিন কাটার মতো বিঁধেছিল, যেটা এই ঘটনার জন্য সরে গেছে। নিজের কপালের উপর তাচ্ছিল্য রূপে হাসল পূর্ণতা। পূর্বের সিদ্ধান্ত শুনে সেও আর পূর্বের জীবন বিশৃঙ্খলা করতে চাইল না। পূর্ব যদি শান্তিমতো থাকতে পারে তাহলে পূর্ণতা ওর দিকে ফিরেও তাকাবে না, কখনোই না। পূর্ণতা দীর্ঘদিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলে একদিন খোদেজাকে না জানিয়ে আইমানের সঙ্গে ওয়াসিফ ভিলায় যায়। পূর্ব এতদিনের মধ্যে একবারও পূর্ণতাকে এক নজর দেখতে আসেনি। প্রত্যেকটা রাত পূর্ণতা ছটফট করে নির্ঘুম কাটাতো পূর্বের জন্য। আশার প্রদীপ নিভে দরজার দিকে তাকিয়ে থাকতো, এই পূর্ব আসবে, কিন্তু পূর্ব কখনো আসতো না। ধীরে ধীরে পূর্ণতার নরম মনে অভিমানের স্তরটা পুরু ও মোটা হতে থাকে। সে নিজেই আর পূর্বের জন্য আশা
রাখার পাগলামি করতো না। নিজের গরিমা নিয়ে প্রচণ্ড কঠোর হতে শুরু করলো সে। আবেগ, আহ্লাদ, শখ, আশাকে সে পূর্বহীন করতে লাগলো ধীরে ধীরে। সেখানে পূর্বই ওকে ছাড়া ভালো থাকবে, সেখানে পূর্ণতা তার দ্বিতীয়বার যাওয়ার মতো ভুল করবে না। পূর্ণতা ওয়াসিফ ভিলাস প্রবেশ করলো। সেখানকার পরিবেশ দেখে আর বুঝতে বাকি রইল না, এখানে কারো মনে শান্তি নেই। পলাশ আরেক দফায় যে হার্ট অ্যাটাক করেছে, হেতে চিরকালের জন্য প্যারালাইসিস হয়ে গেছে। আয়শা অর্থাইটিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় শায়িত। চাকর ছাড়া তিনি ফ্লোরে পা পর্যন্ত রাখতে পারে না। পূর্বিকা এতদিনে শ্বশুর বাড়িতে পাড়ে জমিয়ে স্বামীর সাথে বিদেশে গমন করেছে। এদিকে চাচিরা কেউ বাড়িতে নেই। তারা কোথায় আছে জানতে সেটা চাকরদের জিজ্ঞেস করলে তারা জানায় জাওয়াত দীর্ঘ 1 মাস যাবৎ হাসপাতালে, সেখানেই চাচিরা আছেন। জাওয়াতকে কাচের চূর্ণিত মোটা চাদর দিয়ে যে কে যেন পিটিয়েছে, কোন ব্যক্তি পিটিয়েছে সে সম্পর্কে কেউ জানে না আজও। সাইমা মেন্টাল হসপিটালে অ্যাডমিট হয়েছে সপ্তাহ 2 আগে। এতদিন সাইকিয়াট্রিস্ট দেখিয়েও ওকে সুস্থ করা সম্ভব হয়নি বাড়িতে। একের পর এক চাঞ্চল্যকর খবর শুনে শিউরে উঠল পূর্ণতা। অজান্তেই ওর বুকে ধুকপুক ধুকপুক করছিল ঘটনা শুনে। সব ঘটনার সমীকরণ মিলিয়ে যেটা আজ করতে পারলো সেটা বোঝার পর থেকে আর 1 সেকেন্ডও সেখানে থাকলো না। ওয়াসিফ ভিলা থেকে এক প্রকার পালিয়ে এলো পূর্ণতা। আইমান অনেকে জোর করলো কি হয়েছে সেটা খুলে বলতে, কিন্তু পূর্ণতা কোনোভাবেই সেটা বলল না। মায়ের কাছে সেই 9 তলার বিল্ডিংয়ে ফিরে এলো সে। পূর্ব সারা দিন বাসায় ছিল না। রাতে যখন বাসায় ফিরল তখন পূর্ণতা এসেছে শুনে কোনো বিশেষ ভাবাবেগ দেখা গেল না। কিছুই হয়নি ভঙ্গিতে নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। ওরা অবাক হয়েও পূর্বের কর্মকাণ্ড দেখে ভাবতে পারল না এই কি সেই পূর্ব যে শুধুমাত্র পূর্ণতার কথা চিন্তা করে অসুস্থ বাবাকেও একা ফেলে দূরে পাড়ি জমিয়েছিল। রাতের খাবার খেয়ে পূর্ণতা বিছানায় শুয়ে আইমানের কল এলো। সে বালিশে মাথা হেলিয়ে কল রিসিভ করলো। বলল, কিরে কল দিলি যে, কিছু বলবি নাকি? আইমানের নিষ্প্রভ উত্তর। তুই কিছু শুনছিস পূর্ণতা? পূর্ণতা কিছুটা কৌতূহল গলায় বলল, কিসের ব্যাপারে? আইমান হঠাৎ চুপ হয়ে গেল। পূর্ণতার সাথে সাথেই বিছানায় উঠে বসে ওকে প্রশ্নের ফোয়ারা ছুড়ল। তুই কিছু বলবি? কোন ব্যাপারে বলতে চাচ্ছিস? কি হয়েছে সেটা বল, হিমশিম খাচ্ছিস কেন? আইমান এবার অপ্রসন্ন ভঙ্গিতে বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, জাওয়াত কিছুক্ষণ আগে মারা গেছে, খবর পেলাম।